পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক। নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা। কূটনীতিকদের সঙ্গে বৈঠক। করোনাকালে ভ্যাকসিন কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বেক্সিমকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। লাল সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে এলেন হামজা। ফুলের সংবর্ধনা বাফুফের। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর হুঙ্কার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনান। দেশ এখন যুদ্ধাবস্থায় আছে উল্লেখ করে পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ঘনিয়ে আসলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা প্রকাশ করে পুলিশকে নিরপেক্ষ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের 127 কর্মকর্তার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের সব ইউনিটের প্রধান, মেট্রোপলিটনের কমিশনার সহ 127 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অন্য উপদেষ্টারাও। অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। বৈঠকের শুরুতেই পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পরে চট্টগ্রাম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের অধিকার সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে পুলিশকে। নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা হলো আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে। দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে মন্তব্য করে পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দেন ডক্টর ইউনূস। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে উল্লেখ করে পক্ষপাত না করে আইন অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে। আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন তুমি আমাকে আইন দেখাও। এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। যেই হোক সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না বলে আমরা আইনের ভেতরে আছি। বৈঠকে মাঠ পর্যায়ে পুলিশের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আসছে সময় হয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে ইসি। কমিশনের দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান এবং সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন সহ অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের সহযোগিতা নিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার ইসিতে আসেন 10টি দেশের প্রতিনিধিরা। সাড়া দেয়নি ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ ও ওমান। বেলা 11টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10 দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার, 3 কমিশনার ও ইসি সচিব। 1 ঘণ্টার বৈঠক শেষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ সব সংস্কারকে সমর্থন করে তার দেশ। All the reforms
being undertaken by the Bangladesh. বাংলাদেশের নির্বাচনী সংস্কার সহ সকল সংস্কারে আমরা সমর্থন করি। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রত্যাশা করি। Especially for the overseas voters. প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন, বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। এদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে কমিশন। ভিন্নমত জানানো সুপারিশগুলোর মধ্যে রয়েছে ইসির দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন, নির্বাচনের পর 48 ঘন্টার মধ্যে ফলাফল গেজেটের সার্টিফাই করার বিষয়। ইসির দায়বদ্ধতা এবং কমিশনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এটা ইসির দায়বদ্ধতা তো আছেই। শর্তভঙ্গ করলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য ব্যবস্থায় রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না, নম্বর 1। আর নম্বর 2 হচ্ছে যে এটা গেজেট হচ্ছে, দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন। ইসির চিঠি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তীতে মতামত জানানোর কথা জানিয়েছে সংস্কার কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ দিনের ভোট দিনে দিতে চায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ ঐক্য পরিষদের গণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন তিনি। বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের প্রতি বিএনপির সমর্থন নিয়ে কুচক্রী মহল যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে নেতাকর্মীদের। প্রতিবাদ করছেন, তাদের কথাগুলো তুলে ধরেন, সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে আবার বানসার না হয়। ওই সংসদে সংস্কার বড় বড় সমাধান হবে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনতি বিলম্বে নির্বাচন দেন। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দিনের ভোট দিনে দিবে। মজলুম যে কোনো দল বা ধর্মের হোক, তার পাশে থাকবে জামাত। বরগুনায় টাউন হল মাঠে পথসভায় একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে শহরের কালীবাড়ি এলাকায় মেয়েকে ধর্ষণ ও বাবাকে খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত ইসলামের আমির। নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের শিশু সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা খরচ সহ সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন তিনি। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকেও ধন্যবাদ জানান জামাত আমির। সম্প্রতি আন্দোলন, যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ, আমরা তাদের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়েছি। আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাতে ইসলামে কবুল করলো। আমরা অভিনন্দন জানাই। একটি বন্ধু সংগঠন ইতিমধ্যেই কিছু দায়িত্ব তারা পালন করেছেন এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করব। মাগুরায় শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তার পাঠানো উপহার সামগ্রী পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আর্লি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গেজেট প্রকাশ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভিকটিম ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। আর পরিবেশ উপদেষ্টা জানান, আলামত পরীক্ষার জন্য আরও 2টি ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 সংশোধনের খসড়া অনুমোদনে সোমবার বিশেষ সভায় বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ধর্ষণ মামলার বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ নেওয়া হয় একগুচ্ছ নীতিগত সিদ্ধান্ত। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন দুই উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ধর্ষণের আলামত পরীক্ষা করতে বর্তমানে দীর্ঘ সময় লাগছে, তাই ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি বিশেষ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। শিশু ধর্ষণের মামলা বিশেষ গুরুত্বের সঙ্গে বিচার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভিকটিম ও তার পরিবারের সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয় রাখা হয়েছে। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। আইন উপদেষ্টা আরও জানান, ধর্ষণ ইস্যুতে মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশোধিত আইনের গেজেট প্রকাশ হবে বৃহস্পতিবার। এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে বঙ্গভ্যাক্স টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির নামে লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা নামে ভ্যাকসিন আবিষ্কারে ঘোষণা দেয় দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, তবে আলোর মুখ দেখেনি ভ্যাকসিনটি। দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে, বঙ্গভ্যাক্স উৎপাদনে অনুমোদনের উদ্যোগ নিলে গ্লোব বায়োটেকের কাছে যৌথ শেয়ার দাবি করেন বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। প্রতিষ্ঠানটি তাতে সায় না দেওয়ায় আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়েই প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে। এমন অভিযোগের অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলায় চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 54 কোটি টাকার অবৈধ সম্পদ ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পিলখানার বিস্ফোরক আইনের মামলায় 239 আসামির জামিন আবেদনের আদেশ হবে 10 এপ্রিল। নতুন তারিখ দিয়েছেন আদালত। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে জামিন আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পরে 2 দফা পিছিয়ে সোমবার আদেশের তারিখ ধার্য করা হয়েছিল। এ মামলায় 834 আসামির মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। ক্ষুদ্র উদ্যোক্তাদের 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে এসএমই খাতের জন্য নতুন ঋণ নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। সম্পর্কের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া 25 লাখ টাকার বেশিও ঋণ দিতে পারবে ব্যাংক। সোমবার মতিঝিলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নীতিমালার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। জানান 10 লাখ টাকা পর্যন্ত সিআইবি চার্জ মওকুফ ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পুনঃ অর্থায়নের পরিমাণ 25 লাখ টাকা থেকে বাড়িয়ে
50 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ঋণ প্রাপ্তি সহজ করতে প্রতিটি ব্যাংকে আলাদা শাখা খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসএমই খাতের ঋণের পরিমাণ ও কিস্তি পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে নতুন নীতিমালায়। নতুন উদ্যোক্তাদের কাছে যখন ব্যাংক যান তখন প্রথমবার লোন দেন ওইটাই নতুন উদ্যোক্তা তাকে 2 লাখ টাকা দিতে লাগে। পরের বার যখন তাকে দিতে যান তখন তিনি আর নতুন উদ্যোক্তা থাকছেন না, কারণ উনি একবার লোন নিয়ে নিছেন। তখন তাকে ব্যাংক তার নিজের টাকায় বেশি ইন্টারেস্ট রেটে দেয়, তখন ওই উদ্যোক্তার জন্য এটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা নতুন উদ্যোক্তার সংখ্যাকেও এবার বলেছি প্রথমবার ব্যাংক লোন নেওয়ার পর থেকে 4 বছর পর্যন্ত উনি নতুন। এবার ঈদ উল ফিতরে বেশি ছুটি থাকায় ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ ঈদ উদযাপন করতে বাড়ির পানে ছুটবেন। 75% সড়ক পথে যাতায়াত হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ, ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন করিমন বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ে পদক্ষেপ নেওয়া সহ 7টি সুপারিশ করেছে সংগঠনটি। প্রতিবছর লাখ লাখ মানুষ নারীর টানে বাড়ির পানে ছোটেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। ফিটনেসবিহীন গাড়ি, যত্রতত্র যাত্রী ওঠানামা, অতিরিক্ত গতিসহ নানা কারণে শুধু ঈদ যাত্রাতেই সড়কে ঝরে শত শত মানুষের প্রাণ। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়কে নিরাপত্তা ফেরাতে ফিটনেসবিহীন যান চলাচল ও ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন করিমন বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ে পদক্ষেপ নেওয়া সহ 7টি সুপারিশ করা হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। মোটরসাইকেলের যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন করিমন, সিএনজি চালিত অটোরিকশা ঈদের 10 দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। মহাসড়কের টোল প্লাজায় অতিরিক্ত জনবল নিয়োগ, অতিরিক্ত টোল পয়েন্ট তৈরি করে যানজট নিরসনের উদ্যোগ নিতে হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনার কথা জানান বিআরটি এর পরিচালক। এছাড়াও সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সড়ক পরিবহন মালিক সমিতি ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। প্রতিটা টার্মিনালে, প্রতিটা কাউন্টারে আমরা নির্দেশনা দিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়ার চার্জ থাকবে। চার্জের অতিরিক্ত যদি কেউ নেয় সেটা ভাববেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। সকল টার্মিনালে ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত আমাদের লোকজন নিয়োজিত থাকবে। অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি। আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। 3900 কিলোমিটার মহাসড়কে প্রায় 350 উপরে আমরা টহল পার্টি রাখি সারাদিনে। এতে আগামী দিনে আমরা আরও বাড়াবো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে এলেন হামজা দেওয়ান চৌধুরী। আজ দুপুর 11টা 40 তাকে বহনকারী বিমানটি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে সেখানেই উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন হামজা। জানান দেশের মানুষের এই অভূতপূর্ব সমর্থনের জবাব দিতে চান তিনি, জিততে চান ভারতের বিপক্ষে ম্যাচ। অপেক্ষাটা অনেক দিনের। বাংলাদেশের ফুটবলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান হামজা। এই খবরটা চাউর হতেই তাকে দেশে আনতে উঠে পড়ে লাগে বাফুফে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এলো সেই দিন। সোমবার দুপুর 11টা 40 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে হামজাকে বহনকারী বিমান, সঙ্গে তার মা, স্ত্রী, সন্তানরা। বিমানবন্দরের বাইরে তখন উৎসবের আমেজ। স্মোক ফ্লেয়ার উড়িয়ে স্লোগানে মাতোয়ারা চারদিক। চাতক পাখির মতো সবার অপেক্ষা তখন হামজাকে এক নজর দেখার। অবশেষে ঘণ্টাখানেক অপেক্ষার পর বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা দেওয়ান চৌধুরী। সমর্থকদের গগন বিদারী চিৎকারে তখন সেখানেই দাঁড়িয়ে থাকা দায়। এর মাঝেই হাস্যোজ্জ্বল হামজা জানালেন তার অভিব্যক্তি। বললেন কেমন লাগছে এখানে এসে আর কি করতে চান জাতীয় দলের জার্সি গায়ে। I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah I'm gonna win hormo. I'm big dreams I say. I'm Bangladesh shonge. I'm coach Javier shonge Matsi Buta. And inshallah I'm gonna win hor progress করতে পারবো।
সংবাদকর্মীদের সঙ্গে কথা বলা শেষ করে নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটের দিকে রওনা হয়ে যান হামজা এবং তার পরিবারের সদস্যরা। সেখানে আজ এবং আগামীকাল অবস্থান করবেন হামজা। পরে মঙ্গলবার রাতের ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি, যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। তার আগ পর্যন্ত হামজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ক্রাউডের যেটা কাজ করে পাবলিকের, সেটা আপনার অলরেডি প্রশাসন থেকে অ্যারেস্ট করছে। ওইখানে একজন এসআই নেতৃত্বে 6 জন পুলিশ কাজ করবে, ওনারা সিকিউরিটি দিবে, অল টাইম থাকবে। আর পাবলিকের জন্য উনি তো নিজে একটা অ্যারেঞ্জমেন্ট করছে, ওরা ওইখানে থাকবে। হয়তো হামজা একটা রেস্ট নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবে। 19 মার্চ ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলার কথা রয়েছে হামজা চৌধুরীর। এস এম ইকবাল, সময় সংবাদ, সিলেট।